হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার যেটা ডিসকাশন করব, সেই চ্যাপ্টার নাম কি হচ্ছে সেট থিওরি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লেকচারটা দেখতে থাকবে, তোমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি বলছি না যে তুমি সব কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তুমি ধরো এই সবে ক্লাস 10 থেকে কী হবে 11 এসে পড়া শুরু করবে, আর তোমার কাছে একটা খুব মোটা ম্যাথের বই তুমি দেখতে পাবে। তার মানে কি, তুমি যতদিন ক্লাস 10 পর্যন্ত পড়াচ্ছো ওই কনসেপ্টগুলো কি তোমার ক্লাস 11-এ কাজে লাগবে না? না, ওইগুলোরই ভাস্ট কনসেপ্ট 11-এ দেওয়া আছে। দেখো বন্ধুরা, তোমরা আজ পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত যা কিছু শিখে এসছো তার যাবতীয় কনসেপ্ট তোমার ক্লাস 11-এ লেগে যাবে। আর ওই বেসিক কনসেপ্টগুলো তোমার যদি ঠিকঠাক জানা থাকে তাহলে তুমি আরামসে 11-এর ম্যাথকে উদ্ধার করতে পারবে। তাছাড়াও আমি পড়ানোর সাথে সাথে যা যা বেসিক কনসেপ্ট আছে আমি সব ইনভলভ করতে থাকবো। চলো তাহলে বন্ধুরা, আজকে আমাদের চ্যাপ্টার শুরু করা যাক। সেটা হচ্ছে সেট থিওরি। মাইসেলফ পাপ্পু শেখ। চলো তাহলে আজকে আমরা জানবো যে প্রথমে আমরা জেনে নেবো বন্ধুরা যে সেট কাকে বলে। দেখো আমি ডেফিনেশন লিখছি, দেখো যে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্টস and independent of order is called set. তো বন্ধুরা, তাহলে এই যে ভাষাটা বলেছি এই ভাষাটাকে আমরা অনেক ডিটেলসে পড়বো। তাহলে মোটামুটি তোমার একটা সেট সম্বন্ধে আইডিয়া আসবে। আর তুমি যখন ক্লাসটা লাস্ট পর্যন্ত করতে থাকবে তোমার অনেকটাই গভীর কনসেপ্ট ক্লিয়ার হবে, মানে তোমার বেসিক থেকে ডেপথ লেভেলের কনসেপ্ট ক্লিয়ার হবে। ওই কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এলিমেন্ট, আমি বন্ধুরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। বললাম এভরি পুয়ার ম্যান ইন দ্য আর্থ, মানে পৃথিবীর গরিব লোক। দেখো বন্ধুরা, এই যে পৃথিবীর গরিব লোক, আমি যে এই ভাষাটা নিয়েছি এটা যে কালেকশনটা হবে এটা কি এটা সুন্দর হবে, আর ওয়েল ডিফাইন্ড হবে? যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে ইন্ডিয়াতে গরিব কাকে বলা হয়, ধরো ইন্ডিয়াতে যদি বলি গরিব কাকে বলে, তাহলে বলবো যে ইন্ডিয়াতে গরিব কাকে বলে যে যাদের ইনকাম মাসে 5K কম, তাদেরকে আমরা ইন্ডিয়াতে কী বলবো? পুয়ার বলবো। আচ্ছা, যদি আমি বললাম আমেরিকাতে, বললাম কি বললাম বন্ধুরা? আমেরিকাতে ওই যাদের ইনকাম ধরলাম 50,000-এর কম, তাদেরকে কি বলছি? গরিব বলছি। তাহলে ইন্ডিয়াতে যাকে গরিব বলছি আর আমেরিকাতে গরিব বলছি, তাদের ইনকামের মধ্যে কী আছে? পার্থক্য আছে। তার মানে এই যে গরিবের যে আইডিয়াটা আমি এভাবে কমেন্ট করতে পারবো না, তার মানে এর যে অ্যান্সার আমি একটা স্যাটিসফাই পাবো না, তার মানে এটা আমার সেট হবে না। যদি বলতাম এরকম করে বলতাম যে যাদের ইনকাম 15K কম, তাদেরকে আমরা কি বলবো? গরিব বলবো, পুয়ার বলবো। তাহলে সেক্ষেত্রে আমার একটা কি হতো? পারফেক্ট অ্যান্সার পেলাম। তাহলে বন্ধুরা, এভরি পুয়ার ম্যান ইন দ্য আর্থ ইজ ইট সেট? না, এটা সেট হবে না। তোমাকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো উদাহরণ নিতে নিতে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বললাম লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? সবার উত্তর কী হবে? একইভাবে। তাহলে এটা কী হবে? সেট হবে, কারণ পৃথিবীর বৃহত্তম বলেছি, পৃথিবীর বৃহত্তম কী হবে? একটাই নদী থাকবে, তাহলে সেটা কী হবে? সবার উত্তর এক আসবে, তার মানে এটা কী হয়ে যাবে? সেট হয়ে যাবে। এবারে তোমাদের কোশ্চেন যে আমরা ভাষায় কেন পড়ছি? আমরা তো ম্যাথ পড়তেছি, ম্যাথের জন্য আমরা ভাষা কেন পড়ছি? বন্ধুরা দেখো, আমরা কি বললাম না, বেসিক থেকে একবারে ডেপথ লেভেলে যাব, তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এটুকু প্রমিস। আমি আরও উদাহরণ নিলাম। বললাম ধরো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, বললাম ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? আমি এই ইন্ডিয়ার যাকে খুশি জিজ্ঞাসা করি সবাই প্রধানমন্ত্রীর নাম কি বলবে? নরেন্দ্র মোদী। তাহলে এরও যে অ্যান্সার হবে সেটা কী হবে? একটা সুন্দর হবে। তাহলে এটাও কী হয়ে যাবে? একটা সেট হয়ে যাবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। আর আমি একটা উদাহরণ দিলাম, বললাম ধরো ইয়োর ফেভারিট অ্যাক্টর। আচ্ছা, ইয়োর যখন ফেভারিট অ্যাক্টর বলবো, ধরো কারো শাহরুখ খানকে ভালো লাগে, কারো সলমান খানকে ভালো লাগে, কারো ঋত্বিক রোশনকে ভালো লাগে, কারো অক্ষয় কুমারকে ভালো লাগে। তাহলে এখানে যে সবার অ্যান্সার আসবে, আবার এমন পার্সন আছে যার কাউকে ভালো লাগে না, সেই সব চিনেই না অ্যাক্টর সম্বন্ধে, তার তো কাউকে ভালো লাগবে না। তার মানে এখানে যে অ্যান্সার পাবো আমরা, এখানে অ্যান্সার যেটা পাবো সেটা কী পাবো? ভ্যারাইটি পাবো। তার মানে এটাও আমার কী হবে? সেট হবে না। তো বন্ধুরা, মোটামুটি একটা সেটের তুমি একটা আইডিয়া
পেলে। আমি বললাম আর একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আওয়ার সোলার সিস্টেম, কি বললাম বন্ধুরা বলো, আওয়ার সোলার সিস্টেম, তাহলে এটা কি সেট হবে? দেখো আওয়ার সোলার সিস্টেম মানে কি, আমাদের সৌরমণ্ডল, আমাদের সৌরমণ্ডল যাকে জিজ্ঞেস করি বলবে কি, বলে সান আছে, পৃথিবী, সূর্যের 9টা গ্রহ আছে, সে এগুলো সব উত্তর দিবে। তাহলে আওয়ার সোলার সিস্টেম এটাও কি হবে, একটা সেট হবে। আশা করছি বন্ধুরা তোমরা এতটা পর্যন্ত কনসেপ্ট বুঝতে পেরেছো। চলো আমরা একটা উদাহরণ নেব, দিয়ে তারপর আরও বোঝার চেষ্টা করব। ধরো আমরা তো এবারে যেহেতু এটা ম্যাথের কনসেপ্ট পড়ছি, তাহলে আমাদের এখানে ম্যাথ ইনক্লুড করতে হবে। আমি একটা ধরো অঙ্ক নিচ্ছি, বললাম এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু কি বললাম 0। আর এটা যদি আমরা ভালো করে দেখি, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি, দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক, তার মানে এর দুটো রুট থাকবে। দেখো এখানে এক্সের পাওয়ার 2 আছে, তাহলে এটা যদি সলভ করতাম, তাহলে এখানে তো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে পেতাম দেখো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্সের যে ভ্যালু পেতাম সেটা কী পেতাম বলো, 1 আর 1। তার মানে বললাম এক্সের যে রুট হবে, এখানে দুটো রুট কী হবে, সমান হবে। তাহলে একে যদি আমি সেটের মাধ্যমে লিখি, তাহলে দেখো একে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটের জন্য দুটো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়, আর এর ভিতরে লেখা হয়। তাহলে এক্সের কটা রুট পেয়েছি, দুটো, তাহলে 1,1। বাট সেটার ভিতরে আমরা একই এলিমেন্টকে দুবার রিপিট করতে পারবো না। তাহলে যদি আমি লিখতাম রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, সিম্পলি লিখতে হতো 1, কারণ 1 এখানে কয়বার ইউজ হয়েছে, 2বার। তার মানে এখান থেকে এটা বুঝতে পারলাম যে সেটের ভিতর একই এলিমেন্টকে 2বার আমরা লিখতে পারবো না। তার মানে আমরা আস্তে আস্তে কোন দিকে এগোচ্ছি, আমরা রিপ্রেজেন্টেশন অফ সেটের দিকে এগোচ্ছি। আমি বন্ধুরা আর একটা তোমাদেরকে ম্যাথ নিচ্ছি, বললাম ফ্যাক্টর অফ 12, এটাকে লিখো, 12 কী কী উৎপাদক হবে ফ্যাক্টরগুলো লিখো। আচ্ছা প্রথমে আমরা জানি 1 দিয়ে 12কে ভাগ করতে পারবো, আচ্ছা 2 দিয়েও পারবো, আচ্ছা 3 দিয়ে পারবো, আচ্ছা 4 দিয়ে পারবো, আচ্ছা 6 দিয়ে পারবো, আর 12 দিয়ে পারবো। তাহলে 12 কতগুলো ফ্যাক্টর হলো, 1, 2, 3, 4, 5, 6টা। তুমি যাকে জিজ্ঞাসা করো না কেন সবসময় সে এগুলোই বলবে। তাহলে আমি ওকে রিপ্রেজেন্ট করার জন্য কী দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এটা হবে সেট। তাহলে আমি তোমাকে আরেকটা কোশ্চেন দিলাম, বললাম বলো দিনই ফ্যাক্টর অফ 4, তাহলে 4-এর ফ্যাক্টর কী হবে বলো, একটা কী হবে 1 হবে, এটা কত হবে 2 হবে, আর একটা কী হবে 4 হবে। তাহলে একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কী করে দেবো, রিপ্রেজেন্ট করে দেবো। তার মানে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আমরা ভাষায় কোনটাকে সেট বলবো, আমাদের কেমন ইকুয়েশন থাকলে তার রুটকে কীভাবে সেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা যেমন ধরো এখানে ফ্যাক্টরের কনসেপ্টটাকে আমি ইনভলভ করে কীভাবে আমি সেটা রিপ্রেজেন্ট করলাম, মানে ভাষায় যেটা বলে দেওয়া থাকবে সেটাকে আমরা কী করবো, সেটের কী করবো, রিপ্রেজেন্ট করবো। এবারে দেখো বন্ধুরা, আমি একটা র্যান্ডাম সেট নিলাম, বললাম এ একটা সেট। তাহলে যে কোনো সেটকে লেখার জন্য ইংলিশের ক্যাপিটাল ইউজ করা হয়। কী বলে বলো, ইংলিশ ক্যাপিটাল ওয়ার্ড, ইংলিশ ক্যাপিটাল ওয়ার্ড। আর ভিতরে যেগুলো লেখা হয় সেগুলো কি হয়, স্মল লেটার লেখা হয়। আমি ধরে নিলাম ধরো স্মল লেটার এ বি সি। তাহলে দেখো এই যে এ একটা সেট নিয়েছি, এই সেটের ভিতরে সেটকে রিপ্রেজেন্ট করার জন্য কী লাগছে, কার্লি ব্র্যাকেট লাগছে। আর এর ভিতরে কী লিখছি, এ বি সি। বন্ধুরা আমি তোমাদের বলেছি যে আস্তে আস্তে কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তোমরা লাস্ট পর্যন্ত শুনতে থাকো, দেখো তুমি নিজেই সব রিপ্রেজেন্ট করতে পারো, যে কোনো সেটকে লিখতে পারবে, আপাতত শুনতে থাকো। তাহলে এ একটা সেট, আর একে সেটে রিপ্রেজেন্ট করার জন্য আমি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। আর এর ভিতরে যেগুলো আছে এগুলোকে বলাই এলিমেন্ট। তাহলে কী বলাই, বলো এ কমা বি কমা সি আর কল্ড এলিমেন্ট অফ সেট এ। তাহলে বন্ধুরা বলো, তাহলে এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে। তো এরকম রিপ্রেজেন্ট করা হয় এন অফ এ ইকাল টু 3। তাহলে এন অফ এ মানে কি বোঝাচ্ছে, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইকাল টু কী হবে 3, অবভিয়াসলি 1 2 3। এবারে দেখো বন্ধু, তাহলে এ দেখো এই যে এ এলিমেন্টটা কোন সেটের অন্তর্গত, এ এলিমেন্টটা এ সেটের অন্তর্গত। তো এই জন্য লেখা হয় যে এ বিলংস টু এ, মানে একে যদি ইংলিশে বলি কী বলবো, এ বিলংস টু এ, মানে এ কার অন্তর্গত, এ সেটের অন্তর্গত। আমি যদি এরকম লিখতাম ধরো ডি বিলংস টু এ, আচ্ছা ডি কি কোথাও এখানে আছে, ডি কোথাও নেই, তাহলে ডি বিলংস টু হবে না। এই জন্য এটাকে বলে ডি ডাস নট বিলংস টু এ। তাহলে কি বললাম, ডি ডাস নট বিলংস টু এ। যেমন ধরো বললাম বিরাট কোহলি, কি বললাম বন্ধুরা, বিরাট কোহলি বিলংস টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। তার মানে
বিরাট কোহলি কোন টিমের অন্তর্গত? ইন্ডিয়ার টিমের অন্তর্গত। তার মানে এরকম লিখতে পারি যে বিরাট বিলংস টু ইন্ডিয়া, বাট এরকম লিখতে পারবো না যে বিরাট ডাজ নট বিলংস টু ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডে তো নয় বিরাট কোহলি। আশা করছি বন্ধুরা বিলংস টু ওয়ার্ডটা বুঝতে পেরে গেছো। তাহলে আমরা এখানে পর্যন্ত শিখলাম যে সেট কাকে বলে, যে সেটের ভিতরে আমরা একই এলিমেন্টকে ডবল লিখতে পারবো না। এবার যদি কোনো আমাকে কোশ্চেন দেওয়া থাকে, এই কোশ্চেনের জিনিসটাকে বার করে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে এলিমেন্টগুলো লিখতে পারবো। তাহলে তোমাকে যদি কোশ্চেন এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, বলবো 1 2 3 4 5 6টা, তাহলে এর নাম্বার অফ এলিমেন্ট কত হবে? 6 হবে। এর নাম্বার অফ এলিমেন্ট কত হবে? এর নাম্বার অফ এলিমেন্ট কী হবে? 3 হবে। চলো বন্ধুরা, তাহলে আমরা নেক্সট কনসেপ্ট এবারে পড়বো রিপ্রেজেন্টেশন অফ সেট। বারবার বলছি লাস্ট পর্যন্ত ক্লাসটা শুনতে থাকো, তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হবে, এটুকু প্রমিস। দেখো এবার লিখবো রিপ্রেজেন্টেশন অফ সেট। রিপ্রেজেন্টেশন অফ সেট। দেখো রিপ্রেজেন্টেশন মানে কি? তুমি ধরো কোনো একটা ফাংশন আছে, ফাংশনে ড্যান্স করতে যাবে, তো ড্যান্স করার জন্য কী হবে? তোমাকে ড্যান্সের যেমন স্যুট বুট এরকম সুন্দর ড্রেস পরতে হবে, পরে তুমি কী করবে? ড্যান্সের যে প্রোগ্রামটা আছে ওই ড্যান্সের যেমন নাচ, তুমি সেরকম নাচ দেখাবে। সিমিলারলি আমরা এই সেটকে রিপ্রেজেন্টের জন্য কী করি? একটা ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করি, আর এরকম সেকেন্ড ব্র্যাকেট দিই, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এলিমেন্টকে রেখে দিই, এ বি সি ডি এরকম এলিমেন্টকে রেখে দিই। যদি এইভাবে যদি সেটকে আমরা রিপ্রেজেন্ট করি, তখন এই সেটের রিপ্রেজেন্টকে বলা হয় ট্যাবুলার অর রোস্টার ফর্ম। কি বললাম বন্ধুরা? রোস্টার ফর্ম। তাহলে সেটকে আমরা একটা রিপ্রেজেন্ট করতে পারি ট্যাবুলার অর রোস্টার ফর্ম। আর 2 নাম্বার যেটা হয় সেটা হয় প্রপার্টি মেথড অর সেট বিল্ডার ফর্ম। আমরা প্রত্যেকটা কনসেপ্ট জানবো, যে এই কনসেপ্টগুলো কেন আমার ট্যাবুলার ফর্মের কনসেপ্টটাকে আমরা আবার প্রপার্টি মেথডে নিয়ে এলাম। আমার কি একটা ফর্মে কাজ হতো না, বা কেনই বা এটা নিয়ে গেলাম? চলো বন্ধুরা, আমরা তো তাহলে এই যে ফর্মটাকে বলছি এটাকে ট্যাবুলার ফর্ম অথবা রোস্টার ফর্ম বলা হয়। তাহলে এটাকে কী বলা হয় বলো? রোস্টার ফর্ম। তাহলে তো আমরা তো রোস্টার ফর্ম সম্বন্ধে জেনে গেলাম, কিন্তু আমরা প্রপার্টি মেথড বা সেট বিল্ডার ফর্ম আমরা কীভাবে এই কনসেপ্টটাকে গেন করবো? এই কনসেপ্টটাকে বন্ধুরা গেন করার জন্য আমরা একটা কনসেপ্ট পড়বো। সেই কনসেপ্টটার নাম হচ্ছে যে ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট সম্বন্ধে আমাদের কী করতে হবে? একটা আইডিয়া নিতে হবে। এটা আইডিয়া নেওয়ার জন্য ধরো তোমাকে আমি একটা কোশ্চেন বললাম, ভালো করে সব শুনবে বন্ধুরা, এই কনসেপ্টটা দেখে বুঝতে পারলে তোমার অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম আগে একটা উদাহরণ দিয়েছিলাম, বললাম তোমার একটা কোশ্চেন বললাম যে ফ্যাক্টর অফ 12। আচ্ছা ফ্যাক্টর অফ 12 তুমি কী বললাম বলো? আমি এটাকে এ সেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এর ফ্যাক্টর অফ 12 কী পাচ্ছি? আচ্ছা 1 পাবো, আচ্ছা 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 6 পাবো, আর 12 পাবো। তাহলে এটা হয়ে গেলো 12-এর ফ্যাক্টর। আর যদি বলি নাম্বার অফ এলিমেন্ট কত হবে, আরামসে তুমি কাউন্ট করতে পারো যে 1 2 3 4 5 6। এই যে বন্ধুরা, তাহলে আমরা যে 12-এর ফ্যাক্টর নিয়েছি, তাহলে 12-এর যে ফ্যাক্টর নিয়েছি, 12-এর ফ্যাক্টরের যে আমরা সেটটা তৈরি করেছি, এই সেটের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে দেখো? 1 2 3 4 5 6টা। তাহলে এই যে সেটের ভিতরে 6টা এলিমেন্ট আছে, আমি এটা কাউন্ট করতে পারছি। তো এরকম সেটকে বলা হয় ফাইনাইট সেট। এবার ধরো বললাম ইনফাইনাইট সেট কাকে বলে? তাহলে আমরা এই যে আবার সেটের যে ধরো একটা ভাগ পাচ্ছি, আমরা আরও এগুলো ডিটেলসে পড়বো আস্তে আস্তে। দেখো কনসেপ্টটা তোমার, এটা যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, তুমি কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করো। আমি বললাম ধরো ন্যাচারাল নাম্বার। কি বললাম বন্ধুরা? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে কি বললাম? বাস্তব সংখ্যা। আচ্ছা ন্যাচারাল নাম্বার সেটকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা বাস্তব সংখ্যা কী হয় বলো? দেখো 1 2 3 4 5 6 ডট, মানে তুমি এই জিনিসটা গুনতে শুরু করতে পারবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 এবং পরপর তুমি বসিয়ে যেতে পারবে, কিন্তু কোনোদিন কী হবে? শেষ হতেই পারে না, মানে ইম্পসিবল। তার মানে এই যে কাউন্ট যেটা করবো, কাউন্ট করতে তুমি শুরু করতে পারবো, কিন্তু কোনোদিন শেষ করতে পারবে না। তাহলে এটাকে বলবো ইনফাইনাইট সেট। কি বন্ধু বললাম বলো? ইনফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেটে আবার 2 রকমের ভাগ আছে। একটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট সেট, একটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট সেট।
আর একটা হচ্ছে আনকাউন্টেবল ইনফাইনাইট সেট। চলো আমরা এটা একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো তাহলে ইনফাইনাইট সেট তো আমরা বুঝতে পারলাম, যেমন এখানে তুমি নাম্বার অফ এলিমেন্ট কত হবে তুমি বলতে পারবে না। ধরো 1 2 3 4 5 6 7 8 9, তোমার এরকম ইনফাইনাইট লাইফ তুমি গুনতে পারবে, শেষ হবে না। এবার তোমাকে যদি বললাম রিয়েল নাম্বার, কি বললাম বন্ধুরা? দেখো এবার এই নাম্বারগুলো সম্বন্ধে তোমার আইডিয়া থাকতে হবে যে রিয়েল নাম্বার কাকে বলে। যদি আমি এরকম একটা নাম্বার লাইন ড্র করতাম, দেখো এটাকে আমরা 0 বলি, এটাকে 1 বলি, এটাকে 2 বলি, আর এটাকে -1 বলি। তাহলে এই যে নাম্বার লাইনের যে কোনো পয়েন্টকে আমরা কী বলি? রিয়েল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি ধরলাম ধরো 1, আচ্ছা 1 এর পরে যে কোন পার্টিকুলার নাম্বারটা আসবে 1.000000000, দেখো 0 পরে তুমি 1 বসাতে পারো। তাহলে এরপরে যে এই নাম্বারটা আসবে বা এর চেয়ে কম নাম্বার আসবে, তুমি কী করতে পারবে? কমেন্ট করতে পারবে না। মানে আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে গণনা শুরু করতেই পারবো না। যেমন আমি ন্যাচারাল নাম্বারকে লিখছিলাম 1 2 3 4 5 6 করে ডট 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 করে আমি ইনফাইনাইট পর্যন্ত লিখছি, মানে এখানে আমি কাউন্ট করতে পারবো না, কিন্তু এর গণনা শুরু করতে পারবো। এই জন্য এটা বলছি কাউন্টেবল ইনফাইনাইট সেট। তাহলে এইটা যেটা হবে কাউন্টেবল ইনফাইনাইট সেট হবে, মানে ন্যাচারাল নাম্বারের সেটটা, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। বাট আমি যদি বললাম সেট অফ রিয়েল নাম্বার, দেখো এটাও তো ইনফাইনাইট হবে, কারণ 1 থেকে 2 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার আছে। তাহলে এটা তো অ্যাকচুয়ালি ইনফাইনাইট সেট হবে, কিন্তু আমি গণনা শুরুই করতে পারবো না, কারণ 1 এর পর আমি কোন নাম্বারটা বস করাবো। আশা করছি বন্ধুরা ফাইনাইট সেট আর ইনফাইনাইট সেট সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে। এবারে ধরো এই যে জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করছি, যেমন ন্যাচারাল নাম্বারকে আমি কী ফর্মে রিপ্রেজেন্ট করলাম? ট্যাবুলার ফর্ম। বাট আমি এই যে রিয়েল নাম্বারকে সেটা কি ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো? কারণ আমি জানি না যে 1 এর পর কী আসবে। তাহলে এর জন্য আমার আর একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। তার মানে আমার সেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার যেমন ট্যাবুলার ফর্মেরও প্রয়োজন, আবার কার প্রয়োজন আছে? সেট বিল্ডার ফর্ম। কারণ আনকাউন্টেবল যে ইনফাইনাইট সেট আছে এগুলো তো আমি লিখতে পারছি না। তার মানে এক্ষেত্রে আমার এই প্রসেসটাও আমার জরুরি হয়ে পড়ে। তাহলে আমরা সেটকে দুইভাবেই রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে ট্যাবুলার রোস্টার ফর্ম অথবা সেট বিল্ডার ফর্ম। তাহলে এখানে কীভাবে লেখা হয়? ধরো আমি বললাম এটা রিয়েল নাম্বারের সেট, বললাম এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে এক্স কার মধ্যে বিলং করবে? এরকম করে লিখো। দেখো আর একটা সেট, কেমন বললাম যে এক্স একটা নাম্বার, কেমন? সাইজ দ্যাট এক্স বিলংস টু আর। তার মানে এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট, কারণ এক্স কার মধ্যে বিলং করবে? আর এর মধ্যে। আর যেসব এক্স আর এর মধ্যে বিলং করবে তাদেরই নাম্বারটা আমাকে লিখতে হবে। তাহলে এটা কার সেট হয়ে গেলো বলো? রিয়েল নাম্বারের সেট। দেখো বন্ধুরা এই কনসেপ্টটা তুমি যতটা বুঝলে ঠিক আছে, আমি আরও বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো এই যে এটাকে আমরা কী বললাম? এটাকে আমরা পড়ছি সেট বিল্ডার ফর্ম। আচ্ছা ন্যাচারাল নাম্বারের সেটটা যেটা লিখেছি দেখো, আচ্ছা এন কী লিখেছি বলো? এন ইকুয়াল কী লিখেছি? 1 2 3 ডট 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 চলতে থাকবে। আচ্ছা একে তাহলে এটা কী ফর্ম? এটা তোমার হচ্ছে ট্যাবুলার ফর্ম বা রোস্টার ফর্ম। ট্যাবুলার ফর্ম অর রোস্টার ফর্ম। বাট তাহলে আমি এই এনকে কি আমি সেট বিল্ডার ফর্মে লিখতে পারতাম না? অবশ্যই লিখতে পারতাম। কীভাবে লিখতাম? দেখো বললাম এক্স একটা এমন নাম্বার যেটা কার মধ্যে বিলং করে? ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে। তাহলে এটা কী ফর্ম হয়ে গেলো বলো? এটা হয়ে গেলো সেট বিল্ডার ফর্ম। আশা করছি বন্ধুরা সেটের যে রিপ্রেজেন্টেশন সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আর একটা যদি কিছু ফর্ম কোশ্চেন করি, দেখো তোমার আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা অঙ্ক নিচ্ছি, তুমি এই কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। যেমন ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, বললাম এক্স একটা ধরো একটা ইংলিশে একটা ক্যাপিটাল লেটার সেটা দিলাম, বললাম এটা 1 2 3 4। আচ্ছা এটা কী ফর্ম? এটা তুমি বলবে ট্যাবুলার বা রোস্টার ফর্ম। এটা বললাম রোস্টার ফর্ম। আচ্ছা একে সেট বিল্ডার ফর্মে লিখো। কী লিখো? সেট বিল্ডার ফর্মে লিখতে হবে। আচ্ছা সেট বিল্ডার ফর্মে আমরা কীভাবে লিখব? দেখো তাহলে এ একটা সেট, তাহলে আমি বললাম এক্স এমন একটা নাম্বার, তাহলে এক্স সাচ দ্যাট। আচ্ছা 1 2 3 4 এগুলো কী নাম্বার? ন্যাচারাল নাম্বার। তাহলে বললাম এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো এতটা তুমি যখন বলছো, কিন্তু এইটার এটা কি একই আসবে? যদি আমি ধরো এই জিনিসটাকে ভাঙতাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এক্স একটা কী নাম্বার? বলছি এক্সটা একটা নাম্বার, সেটার মধ্যে এক্স কী নাম্বার? ন্যাচারাল নাম্বার। তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার আসতে দেখো 1 2 3 4 5 ডট 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 চলতে হতো, কিন্তু তোমাকে আলটিমেট এই সেটটা পেতে হতো। এই সেটটা যদি পেতে হয় তার মানে এখানে কিছু একটা জিনিস মিস্টেক আছে।
কী মিস্টেক আছে দেখো। তাহলে এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে লিখতাম যে এ একটা সেট এক্স such that x belongs to natural number and x greater than 0 less than 5। দেখো এইটা যদি আমি কন্ডিশন দিতাম সেক্ষেত্রে আমি কি পেতাম দেখো, তার মানে এক্স একটা নাম্বার হবে, ঠিক আছে, এক্স একটা নাম্বার হবে, আচ্ছা এক্স কেমন নাম্বার হবে, আচ্ছা এক্স ন্যাচারাল নাম্বার হবে, ঠিক আছে, অ্যান্ড ওই কার চেয়ে বড়ো হবে, জিরোর চেয়ে বড়ো হচ্ছে, জিরোর চেয়ে ন্যাচারাল নাম্বার বড়ো কি হয়, 1 হয়, তারপরে কি হয় 2 হয়, তারপরে কি হয় 3 হয়, তারপরে 4 হয়, আচ্ছা 5-এর কম, তার এর আগে তো ন্যাচারাল নাম্বার থাকে না। তার মানে আমি এই সেটটা পেয়ে গেলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে রোস্টার ফর্মকে আমি কি ফর্মে লিখতে পারবো, সেট বিল্ডার ফর্মে লিখতে পারবো। তাহলে এইটা কী হয়ে গেলো বলো, রোস্টার টু সেট বিল্ডার ফর্ম। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এটুকু পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আমরা নেক্সট ক্লাসে তাহলে কী পড়বো, আমরা নেক্সট ক্লাসে পড়বো ফিউ ডেফিনেশন, মানে সেটের যে বিভিন্ন রকম যে ডেফিনেশন আছে, সিঙ্গেলটন সেট কাকে বলে, নাল সেট কাকে বলে, আমরা এইসব ডেফিনেশন নিয়ে আরও আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। টাটা, বাই বাই। মাইসেলফ পাপ্পু শেখ। Ready?